WBCS অ্যান্ড পিএসসি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি তোমাদের জন্য তোমাদের যে আপকামিং পিএসসি ক্লার্কশিপ পরীক্ষাটা আসছে সেই পরীক্ষার পলিটির প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের সেট নম্বর 1টা নিয়ে এসেছি। আশা করছি এই পলিটির সেটগুলো তোমাদের রাজ্যসভা সহ সেন্টারের অন্য যে কোনো পরীক্ষাতে কিন্তু খুবই কাজে আসবে। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে ভিডিওগুলোকে লাইক করো, পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শেয়ার করো, খারাপ লাগলে অবশ্যই ডিসলাইক করো এবং কমেন্ট কিন্তু অবশ্যই করো বন্ধুরা। আর একটা কথা বন্ধুরা, তোমরা যদি এই ভিডিওগুলোর PDF ফ্রিতে পেতে চাও তাহলে কিন্তু আমার চ্যানেলে দেওয়া ডেসক্রিপশন বক্সে দেখবে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা দেওয়া আছে। সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কে ক্লিক করে এই আমার চ্যানেলটা টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করো। সেখানে কিন্তু আমি এইসব ভিডিওগুলো PDF ফরম্যাটে আপলোড করে দেবো, তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিও, ঠিক আছে বন্ধুরা। আর এই যে পিএসসি ক্লার্কশিপের দুটো সেটে কিন্তু আমি পলিটির সমস্ত কোশ্চেন সেট করে দেবো। কালকের আমি আরেকটা সেট আনবো, সেখানে কিন্তু পলিটির সমস্ত PYQ সেট ক্লার্কশিপে শেষ হয়ে যাবে। আর ক্লার্কশিপের হিস্ট্রির PYQ সেট কিন্তু আমি আপলোড করে দিয়েছি, যারা এখনও দেখোনি তারা কিন্তু দেখে নিও। তো চলো বন্ধুরা, আজকে ক্লাসটা শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, নিম্নলিখিত কোনটি সভাপতিত্ব করেন একজন নন মেম্বার বা অসদস্য? রাজ্যসভা, লোকসভা, রাজ্য বিধানসভা, উপরের কোনোটাই নয়। সঠিক উত্তর রাজ্যসভা। তোমরা জানো রাজ্যসভা সভাপতিত্ব করে কিন্তু ভাইস প্রেসিডেন্ট, এবং এটা কত নম্বর আর্টিকেলে আছে? 64 নম্বর আর্টিকেলে আছে। সোজা প্রশ্ন, বহুতবার মিসলেনিয়াসের সেটে কিন্তু রিপিট হয়েছে। রাজ্যসভার সদস্যদের মেয়াদ কত বছর? ক্লার্কশিপ 2000-এর প্রশ্ন। আজীবন, 4 বছর, 6 বছর, 5 বছর। সঠিক উত্তর কিন্তু 6 বছর। এবারে এখানে একটা কনফিউজ করার মতো ব্যাপার আছে। যদি দেখো যে রাজ্যসভার মেয়াদ কত বছর দেওয়া আছে, তখন কিন্তু হবে আজীবন বা স্থায়ী। রাজ্যসভা কিন্তু একটা স্থায়ী কক্ষ, সেটাকে ভেঙে দেওয়া যায় না। যেমন লোকসভাকে কিন্তু ভেঙে দেওয়া যায়। আর লোকসভার মেয়াদ মিনিমাম 5 বছর, ক্ষেত্র বিশেষে একটু কম বিশেষ হতে পারে, কিন্তু রাজ্যসভা স্থায়ী কক্ষ। কিন্তু যদি দেওয়া থাকে যে রাজ্যসভার সদস্যদের মেয়াদ কত বছর, তখন কিন্তু হবে 6 বছর। এইটা ভালো করে দেখে নিও, অনেক ছাত্র মিস করে, জানা উত্তর ছেড়ে যায় যে রাজ্যসভা শুধু দিয়েছে না রাজ্যসভার পাশে সদস্যদের দিয়েছে। আর প্রতি 2 বছর অন্তর কিন্তু রাজ্যসভার 1/3 সদস্য কিন্তু অবসর নেয়। এটাও কিন্তু আসে যে রাজ্যসভার কত শতাংশ সদস্য 2 বছর অন্তর অবসর নেয়? 1/3 সদস্য। কিংবা এরমভাবেও আসতে পারে, রাজ্যসভার 1/3 সদস্য কত বছর অন্তর অবসর নেয়? 2 বছর অন্তর। তো চলো বন্ধুরা, পরের প্রশ্ন, কেন্দ্রীয় মন্ত্রী পরিষদের সভাপতিত্ব কে করেন? অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান 1 প্রধানমন্ত্রী, অপশান 2 রাষ্ট্রপতি, ক্যাবিনেট সেক্রেটারি, উপরের কোনোটাই নয়। সঠিক উত্তর হবে প্রধানমন্ত্রী। কেন্দ্রীয় মন্ত্রী পরিষদের সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী। 74-এর 1 নম্বর ধারায় কিন্তু এই সম্বন্ধে বর্ণিত আছে। তো চলো বন্ধুরা, পরের প্রশ্ন, সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসরকালের বয়স কত বছর? ক্লার্কশিপ 2000-এর প্রশ্ন। 62 বছর, 65 বছর, 70 বছর, অবসরের কোনো সীমা নেই। সঠিক উত্তর তোমরা জানো সকলেই, 65 বছর। সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসরকালীন বয়স হচ্ছে 65, আর হাইকোর্টের বিচারপতিদের অবসরকালীন বয়স হচ্ছে 62 বছর। তো চলো বন্ধুরা, পরের প্রশ্ন, লোকসভায় বিভিন্ন রাজ্যের আসন বন্টন করা হয় নিম্নলিখিত কিসের ভিত্তিতে? ক্লার্কশিপ 2000-এর প্রশ্ন। তাদের জনসংখ্যা, তাদের আয়তন ও সম্পদ, তাদের আয়তন, সম্পদ, জনসংখ্যা, নির্বাচন কমিশন দ্বারা নির্বাচিত মানদণ্ড। সঠিক উত্তর হচ্ছে তাদের জনসংখ্যা বা পপুলেশনের উপর ভিত্তি করেই কিন্তু লোকসভার আসন সংখ্যা বন্টন করা হয়। তোমরা জানো ভারতবর্ষের সবথেকে জনবহুল রাজ্য হচ্ছে উত্তরপ্রদেশ, সেই জন্য উত্তরপ্রদেশের আসন সংখ্যা লোকসভার সর্বাধিক। এই ক্ষেত্রে তোমাদের একটা ভূগোলের প্রশ্ন জানা হয়ে গেল যে ভারতবর্ষের কোন রাজ্যের জনগণ সর্বাধিক? সঠিক উত্তর হবে উত্তরপ্রদেশ। তার কটা সিট আছে লোকসভায়? 80টা সিট আছে। আচ্ছা, সবথেকে কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে সবথেকে বেশি কোথায় লোকসভায় সিট আছে? এটাও কিন্তু পরীক্ষায় আসে, সেটা সঠিক উত্তর হবে দিল্লিতে। বর্তমানে দিল্লিতে কিন্তু কেন্দ্রশাসিত অঞ্চলের আসন সংখ্যা সর্বাধিক, মানে কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে বর্তমানে দিল্লিতে লোকসভার আসন সংখ্যা সর্বাধিক 7টি। আর পশ্চিমবঙ্গের লোকসভার আসন সংখ্যা কিন্তু 42টি। আর যদি আসে যে লোকসভার আসন সংখ্যা সবথেকে কম, যেমন ধরো সিকিমেও একটা, মিজোরামেও একটা, এগুলো তোমাদের দেখে নিতে হবে। যেমন সিকিমের লোকসভার আসন সংখ্যা একটা, আবার মিজোরামেরও লোকসভার আসন সংখ্যা একটা। তাই তোমায় দুটোই মনে রাখতে হবে, এখানকার মতো একটা মনে রাখলে হবে না। আর আমরা যে রাজ্যে বসবাস করছি তার লোকসভার আসন সংখ্যা তো জানতেই হবে, 42টি। আর আমাদের রাজ্যে বিধানসভার আসন সংখ্যা তোমরা জানো 294টি। সুপ্রিম কোর্টের বৈঠক দিল্লিতে বসে, এছাড়াও অন্যত্র বসতে পারে। মানে সুপ্রিম কোর্টের যে কোথায় অবস্থিত, দিল্লি তিলক মার্গে অবস্থিত, সেখানে ছাড়া আর কোথায় বৈঠক বসতে পারে? সুপ্রিম কোর্টে এছাড়াও অন্যত্র বসতে পারে, মানে দিল্লির তিলক মার্গ ছাড়াও অন্য জায়গায়ও বসতে পারে। এইটা মানে কিভাবে বসবে? সুপ্রিম কোর্টের সংখ্যাগরিষ্ঠ বিচারপতিদের মত অনুসারে, মানে ধরো সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ছাড়াও যে আরও বিচারপতি আছে তাদের মত অনুসারে, মানে তাদের সেই সব বিচারপতিদের মধ্যে সংখ্যাগরিষ্ঠ বিচারপতিদের মত অনুসারে, সংসদের অনুমোদনে, পার্লামেন্টের অনুমোদনে, বা রাষ্ট্রপতির অনুমোদনে, বা রাজ্য আইনসভার অনুরোধে। সঠিক উত্তর হচ্ছে রাষ্ট্রপতির অনুমোদনে কিন্তু সুপ্রিম কোর্টের বৈঠক দিল্লি ছাড়াও অন্য জায়গায় কিন্তু বসতে পারে। ঠিক আছে বন্ধুরা? সরি বন্ধুরা, সফটওয়্যারটা ডিস্টার্ব করছে।
তাহলে রাষ্ট্রপতির অনুমোদনে কিন্তু সুপ্রিম কোর্টের বৈঠক দিল্লি ছাড়াও অন্য জায়গায় বসতে পারে, এটা 130 নম্বর আর্টিকেলের মধ্যে বর্ণিত আছে। আর এই প্রশ্নটা কিন্তু তোমাদের ক্যালকাটা হাইকোর্টে 2019 সালের কিন্তু এসেছিল, আমি এটা নিয়ে পড়িয়েছিলাম। তোমরা ক্যালকাটা হাইকোর্টের সেটগুলো এখনও চাইলে দেখে নিতে পারো, কারণ সব সেটগুলোই কিন্তু পার্টিকুলারলি একটা পরীক্ষার জন্য এসেন্সিয়াল নয়, সব পরীক্ষার জন্যই এসেন্সিয়াল। আর ওখানে কিন্তু ইংলিশে কোশ্চেন সেট করা আছে, তোমরা কিন্তু উপকৃত হবে যারা কিন্তু সেন্টারের পরীক্ষা কিন্তু বেশি করে দাও। রাজ্যসভার সদস্যরা নির্বাচিত হন ক্লার্কশিপ 2000-এর প্রশ্ন, জনগণ দ্বারা, বিধানসভার নির্বাচিত সদস্যগণ দ্বারা, লোকসভার সদস্যগণ দ্বারা, বিধান পরিষদের সদস্যগণ দ্বারা। সঠিক উত্তর কি হচ্ছে? সঠিক উত্তর হচ্ছে বিধানসভার নির্বাচিত সদস্যগণের দ্বারাই কিন্তু রাজ্যসভার সদস্যরা নির্বাচিত হন। তোমরা জানো যে রাজ্যসভায় মানে বর্তমানে 245 জন সদস্য, তার ভিতরে 233 জন কিন্তু আমাদের অঙ্গরাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে, আর আমাদের 12 জন কিন্তু আমাদের রাষ্ট্রপতি বিভিন্ন ক্ষেত্র থেকে নির্বাচন করে, তোমরা জানো। আর এই যে দেখছো বিধান পরিষদ, এই যে রাজ্য আইনসভা, এটা তো তোমরা জানো, আমি এই সম্বন্ধে একটু বলে দিচ্ছি। 4 নম্বর অপশানে যেটা আছে, এখানে একটা প্রশ্ন আসে, এই যে রাজ্য আইনসভা, যেরকম ধরো পার্লামেন্ট হয়, পার্লামেন্টে যেমন দুটো কক্ষ থাকে, যেমন ধরো মানে তোমার রাজ্যসভা, লোকসভা, তেমন আমাদের রাজ্য আইনসভায় কিন্তু দুটো কক্ষ বলতে, একটা হচ্ছে তোমার ধরো উচ্চ কক্ষে থাকতে হচ্ছে বিধান পরিষদ, আর নিম্ন কক্ষে হচ্ছে বিধানসভা। এবারে এই যে পশ্চিমবঙ্গে কিন্তু এখন বর্তমানে কিন্তু একটাই কক্ষ, মানে এক কক্ষ বিশিষ্ট আইনসভা আছে পশ্চিমবঙ্গে বিরাজমান, সেটা হচ্ছে বিধানসভা। বিধান পরিষদ কিন্তু বিলুপ্ত হয়েছে পশ্চিমবঙ্গের আইনসভা থেকে, ঠিক আছে? তাহলে পশ্চিমবঙ্গের বিধান পরিষদ কত সালে বিলুপ্ত হয়েছে, এই প্রশ্নটা কিন্তু ভয়ানক একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর হবে পশ্চিমবঙ্গের বিধান পরিষদ বা লেজিসলেটিভ কাউন্সিল, ইংলিশ নামটাও কিন্তু তোমরা ভালো করে মনে রাখবে। পশ্চিমবঙ্গের বিধান পরিষদ বা লেজিসলেটিভ কাউন্সিল কিন্তু বিলুপ্ত হয়েছে 1969 সালে। ডেটটাও চাইলে মনে রাখতে পারো, 21শে মার্চ সম্ভবত হবে, আমার এই মুহূর্তে ঠিক মনে পড়ছে না, তোমরা ডেটটা চাইলে দেখে নিতে পারো। পশ্চিমবঙ্গের বিধান পরিষদ কিন্তু 1969 সালে বিলুপ্ত হয়েছে। বর্তমানে যদি জানতে চাওয়া হয় যে পশ্চিমবঙ্গের আইনসভা মানে যেটা পশ্চিমবঙ্গের যে আইনসভা কক্ষ বিশিষ্ট, ওটা এক কক্ষ বিশিষ্ট, কারণ পশ্চিমবঙ্গে বিধান পরিষদ আর নেই, বিধানসভা শুধু আছে, ঠিক আছে বন্ধুরা? চলো পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন আদালত মৌলিক অধিকার বলবৎ করতে পারে? অপশানগুলো দেখে নেওয়া যাক। সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, জেলা আদালত, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট দুজনেই। সঠিক উত্তর কিন্তু সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট উভয়ে কিন্তু মৌলিক অধিকার বলবৎ করতে পারে। আর রিট জারি করে জানো সুপ্রিম কোর্ট 32 নম্বর আর্টিকেল দ্বারা, আর হাইকোর্ট 226 নম্বর আর্টিকেল দ্বারা, যদিও সুপ্রিম কোর্টের রিট জারি করার ক্ষমতা কিন্তু অনেক বেশি। তো চলো বন্ধুরা পরের প্রশ্ন, রাষ্ট্রপতি পদপ্রার্থীর ন্যূনতম বয়স কত হওয়া প্রয়োজন? মানে যে রাষ্ট্রপতি পদপ্রার্থী হওয়ার জন্য নির্বাচনে লড়ছেন, মানে রাষ্ট্রপতি ঠিক নির্বাচন মানে যেভাবে হয়, তারও কিছুদিন আগেই হয়েছে, দেখেছে দ্রৌপদী মুর্মুজি কীভাবে নির্বাচন হচ্ছিল তখন, তাহলে সেটার জন্য মিনিমাম কত বয়স হওয়া প্রয়োজন? 35, 60, 50, কোনো বয়স সীমা নেই। সঠিক উত্তর কিন্তু মিনিমাম তোমাকে 35 ইয়ার্স হতেই হবে, তারপর তুমি রাষ্ট্রপতি পদপ্রার্থীর যোগ্যতা সম্পন্ন একজন ব্যক্তি হবে। তাহলে আর এটা কত নম্বর আর্টিকেলে আছে? 58 নম্বর আর্টিকেল বা 58 নম্বর ধারাতে কিন্তু এটা বিবৃত আছে। জানো তোমরা সকলেই, সোজা প্রশ্ন আছে, এইটাই ডাইরেক্ট চলে এসছে। নিম্নলিখিত কোনটি মৌলিক অধিকার নয়? সম্পত্তির অধিকার, শান্তিপূর্ণ সমাবেশের স্বাধীনতার অধিকার, দেশের যে কোনো স্থানে স্বাধীনভাবে চলাফেরা করার অধিকার, আর শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার, ঠিক আছে বন্ধুরা? তাহলে সঠিক উত্তর হবে, তোমরা সকলেই জানো সম্পত্তির অধিকার বা রাইট টু প্রপার্টি বর্তমানে কিন্তু মৌলিক অধিকার থেকে বাদ গিয়ে ওটা কিন্তু বর্তমানে একটা এখন আইনি অধিকার। আর এটা কত নম্বর আর্টিকেলে বর্তমানে আছে? 300A নম্বর আর্টিকেলে আছে। আর এখানে আমার একটা মিস গেছে, যদিও আমি আগে দিয়েছি, যদি আছে যে বর্তমানে সম্পত্তির অধিকার কত নম্বর আর্টিকেলে আছে? 300A নম্বর আর্টিকেলে আছে। আর কোন পার্টে আছে? এটা দ্বাদশ পার্টে আছে, মানে পার্ট 12 পার্টে আছে বা দ্বাদশ অধ্যায়ে আছে। আর 1978 সালে 44তম সংবিধান সংশোধনী দ্বারা মৌলিক অধিকার থেকে বাতিল করে এটা কিন্তু একটা সাধারণ আইনি অধিকারে পরিণত হয়েছে। আসতেই পারে যে এটা তো আসবেই, তোমরা জানো যে কোন সংশোধনী দ্বারা কিন্তু সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়েছিল? 44তম সংবিধান সংশোধনী দ্বারা, যেটা 1978 সালে সংগঠিত হয়েছিল। আর শান্তিপূর্ণ সমাবেশের স্বাধীনতা, এটা কিন্তু একটা মৌলিক অধিকার, যেটা তোমরা জানো যে 19 নম্বর আর্টিকেলের 1 নম্বর ক্লসের 3 নম্বর সাব ক্লসে কিন্তু শান্তিপূর্ণ সমাবেশের শান্তিপূর্ণভাবে তুমি সমাবেশ করতে পারো, তার স্বাধীনতা রয়েছে, তবে নিরস্ত্রভাবে করতে হবে, অস্ত্র নিয়ে নয়, নিরস্ত্রভাবে তুমি শান্তিপূর্ণ সমাবেশ করার স্বাধীনতা রয়েছে। 19 নম্বর আর্টিকেলের 1 নম্বর ক্লসের 2 নম্বর সাব ক্লসে আছে। আর দেশের যে কোনো স্থানে স্বাধীনভাবে চলাফেরা করার অধিকার, এটা কিন্তু তোমার
19 নম্বর আর্টিকেলের 1 নম্বর ক্লসের 4 নম্বর ধারাতে আছে। এবার এটা না 4 না দিয়ে হয়তো ডিও দিয়ে দিতে পারে ছোটো হাতের, এটা 2 না দিয়ে ছোটো হাতের বিও দিয়ে দিতে পারে। ঠিক আছে বন্ধুরা, তোমরা যেরকমভাবেই দেখবে তোমরা একটু ক্যালকুলেট করে নিও। ধরো এখানে দিয়ে দিল যে 19 নম্বর আর্টিকেলের 1 নম্বর ক্লসের কত নম্বর সাব ক্লসের বি দেওয়া আছে, তুমি রোমান হরফে 2টা দেখতে পাচ্ছ না। তাহলে দেশের যে কোনো স্থানে স্বাধীনভাবে চলাফেরা করার অধিকার, এটা 19 নম্বর আর্টিকেলের 1 নম্বর ক্লসের 4 নম্বর সাব ক্লসে আছে। আর শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার মানে জানো কনস্টিটিউশনাল রেমেডিস, যেটা 32 নম্বর আর্টিকেলে আছে, যেটাকে সংবিধানের আত্মা বলেছে আমাদের ডক্টর বি.আর. আম্বেদকর, কিন্তু এই 32 নম্বর ধারাকে কিন্তু সংবিধানের আত্মা বলেছে। আর এই সম্পত্তির অধিকার এইটাও কিন্তু পরীক্ষায় আসে। বর্তমানে তো এটা 300A নম্বর আর্টিকেলে আছে এবং 44 নম্বর সংবিধান সংশোধনী দ্বারা এটা কিন্তু মৌলিক অধিকার থেকে সাধারণ আইনে পরিণত হয়েছে 1978 সালের। আর আগে কোথায় ছিল সম্পত্তির অধিকার? 31 নম্বর আর্টিকেলে ছিল, এটা কিন্তু আমার দেওয়া হয়নি। আগে কিন্তু সম্পত্তির অধিকার 31 নম্বর ধারাতে ছিল। আর তার সাথে কিন্তু এটাও অনেকে এটা অনেক জায়গায় দেওয়া থাকে না। 19 নম্বর আর্টিকেলের 19 নম্বর আর্টিকেলের 1 নম্বর ক্লসের F নম্বর সাব ক্লসে কিন্তু সম্পত্তির অধিকার সম্বন্ধে বলা ছিল। আর 31 নম্বর আর্টিকেল, মানে দুটো আর্টিকেল একটু মনে রেখে দাও। 19 1 F মানে 19 নম্বর আর্টিকেলের 1 নম্বর ক্লসের F নম্বর সাব ক্লস, আর 31 নম্বর আর্টিকেলে কিন্তু এই রাইট টু প্রপার্টি সম্বন্ধে বর্ণিত ছিল। এটাও কিন্তু পরীক্ষায় আসতে পারে। ঠিক আছে বন্ধুরা, এটা আমার লেখা হয়নি, তোমরা মনে করে নিও। 19 নম্বর আর্টিকেলের 19 F আর 31 নম্বর আর্টিকেল। গণপরিষদের খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন? সঠিক উত্তর হচ্ছে আচ্ছা অপশানগুলো দেখে নেওয়া যাক। ডক্টর বি.আর. আম্বেদকর, চক্রবর্তী রাজা গোপালাচারী, জওহরলাল নেহরু, সর্দার বল্লভভাই প্যাটেল। সঠিক উত্তর তোমরা সকলেই জানো যে গণপরিষদ যখন গঠিত হয়েছিল তার যে খসড়া কমিটি, বিভিন্ন কমিটি গঠন করা হয়েছিল, সেই গণপরিষদের আন্ডারে সেই খসড়া কমিটি, যেটা মোস্ট ইম্পর্টেন্ট কমিটি ছিল, সেই কমিটি কিন্তু গঠন করা হয়েছিল। সেই কমিটির যে সভাপতি চেয়ারম্যান ছিলেন সেটা হচ্ছেন ডক্টর বি.আর. আম্বেদকর। আর এই সম্বন্ধে আরও যে মানে ধরো বিভিন্ন রকম কমিটি গঠন করা হয়েছিল, তার ভেতরে কিছু কমিটি প্রধান কমিটি আর কিছু প্রধান কমিটি ও কিছু অপ্রধান কমিটি গঠন করা হয়েছিল। মানে গণপরিষদ যখন গণপরিষদের আন্ডারে কিন্তু কিছু প্রধান কমিটি ও কিছু অপ্রধান কমিটি গঠন করা হয়েছিল। অপ্রধান কমিটিগুলো তোমরা যদি নাও মনে রাখো, প্রধান কমিটিগুলো তোমরা মনে রাখবে, খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে এখানে দেখো যে সর্দার বল্লভভাই প্যাটেলের যে কমিটিটা আসবে সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ওটা পরীক্ষাতে আসে। জওহরলাল নেহরুটাও আসে। আচ্ছা, জওহরলাল নেহরু কোন কোন কমিটির সাথে যুক্ত ছিলেন? স্টেটস কমিটি, ইউনিয়ন কনস্টিটিউশন কমিটি, ইউনিয়ন পাওয়ার্স কমিটি, এই 3টে কমিটির সঙ্গে কিন্তু জওহরলাল নেহরু যুক্ত ছিলেন। জওহরলাল নেহরুজি যুক্ত ছিলেন। আর চক্রবর্তী রাজা গোপালাচারীজি যুক্ত ছিলেন হচ্ছে স্টিয়ারিং কমিটি আর রুলস অফ প্রসিডিওর কমিটি। এটা যুক্ত ছিলেন চক্রবর্তী রাজা গোপালাচারী, কোনোটার সঙ্গে যুক্ত ছিলেন না। মানে প্রধান যে কটা কমিটি ছিল তার ভেতরে ছিলেন না। অপ্রধান কমিটির ভেতরে হয়তো চক্রবর্তী রাজা গোপালাচারী ছিল, আমার দেখা হয়নি, তোমরা একটু দেখে নিও। অপ্রধান কমিটিগুলো পরীক্ষায় আসে না, প্রধান কমিটিগুলোই আসে। আচ্ছা, আমাদের ডক্টর রাজেন্দ্র প্রসাদ, তোমরা জানো যে গণপরিষদের প্রথম স্থায়ী সভাপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ, এবং গণপরিষদের প্রথম সভাপতি যদি অপশানে সচিদানন্দ সিনহা থাকে, সচ্চিদানন্দ সিনহা, তখন কিন্তু সঠিক উত্তর সচ্চিদানন্দ সিনহা হয়। তিনি হয়তো 2 দিনের জন্য মানে সভাপতি হয়েছিলেন। তারপরে কিন্তু আর যদি বেশিরভাগ অপশানে সচ্চিদানন্দ সিনহা থাকে না, রাজেন্দ্র প্রসাদ থাকে, তখন রাজেন্দ্র প্রসাদই হয়। গণপরিষদের প্রথম স্থায়ী সভাপতি কিন্তু রাজেন্দ্র প্রসাদ ছিলেন, আর প্রথম সভাপতি অস্থায়ী হলেও তিনি ছিলেন সচ্চিদানন্দ সিনহা। সর্দার তিনি আর যে রাজেন্দ্র প্রসাদ আর দুটো কমিটির সঙ্গে যুক্ত ছিলেন, স্টিয়ারিং কমিটি ও রুলস অফ প্রসিডিওর কমিটি। ঠিক আছে বন্ধুরা, এটা অতটা আসে না পরীক্ষাতে। এইটা খুব গুরুত্বপূর্ণ, এইটা খুব গুরুত্বপূর্ণ। প্রভিন্সিয়াল কনস্টিটিউশন কমিটি বা অ্যাডভাইজারি কমিটি অন আমাদের সর্দার বল্লভভাই প্যাটেল কিন্তু আমাদের দুটো কমিটির সঙ্গে যুক্ত ছিলেন। একটা হচ্ছে প্রভিন্সিয়াল কনস্টিটিউশন কমিটি, আর এই যে নিচের যে কমিটিটা দেখছো অ্যাডভাইজারি কমিটি অন ফান্ডামেন্টাল রাইটস অ্যান্ড মাইনরিটি। এটা ভালো করে মনে রাখবে যে আসতে পারে পরীক্ষায়, যে ফান্ডামেন্টাল রাইটস অ্যান্ড মাইনরিটি, এইটা ভালো করে মাথায় নিয়ে নেবে যে ফান্ডামেন্টাল রাইট মানে আমাদের মৌলিক অধিকার ও মাইনরিটি, এই সংক্রান্ত যে কমিটির সঙ্গে যুক্ত ছিলেন, মানে গণপরিষদের আন্ডারে ছিল তখন, এই সম্বন্ধে যুক্ত ছিলেন হচ্ছে আমাদের সর্দার বল্লভভাই প্যাটেল। এটা কিন্তু মোস্ট গুরুত্বপূর্ণ একটা কমিটি, যেটা পরীক্ষাতে বহুবার রিপিট হয়। অ্যাডভাইজারি কমিটি অন ফান্ডামেন্টাল রাইটস অ্যান্ড মাইনরিটি, এটার সঙ্গে সর্দার বল্লভভাই প্যাটেল যুক্ত ছিলেন। ঠিক আছে বন্ধুরা, আর জওহরলাল নেহরুটাও ভালো করে মুখস্থ করে রাখতে পারো, আসতে পারে। তবে সবথেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে সর্দার বল্লভভাই কমিটি, যেটা নিচে দেওয়া আছে। এছাড়াও কিন্তু অপ্রধান কিছু কমিটি ছিল,
আচ্ছা, ভারতের রাষ্ট্রপতি হলো ক্লার্কশিপ 2000-এর প্রশ্ন। রাষ্ট্রপ্রধান, সরকারের প্রধান, রাষ্ট্র ও সরকারের উভয়ের প্রধান, কোনোটাই নয়। সঠিক উত্তর হচ্ছে রাষ্ট্রপ্রধান। ভারতের রাষ্ট্রপতি হলো দ্য রাষ্ট্রপ্রধান, মানে দ্য হেড অফ স্টেটস। আর সরকারের প্রধান যদি তোমাদের কখনো জানতে চাওয়া হয় যে ভারতের সরকারের প্রধানকে, মানে হেড অফ দ্য গভর্নমেন্টকে যদি জানতে চাওয়া হয় তখন কিন্তু প্রধানমন্ত্রী। আর যদি হেড অফ দ্য স্টেটস জানতে চাওয়া হয় ইংলিশ যদি আসে তখন সঠিক উত্তর হচ্ছে রাষ্ট্রপ্রধান। আর রাষ্ট্রপতি বানানটা ভুল হয়েছে বন্ধুরা। রাষ্ট্রপতি কিন্তু আমাদের ভারতীয় সেনাবাহিনীর সর্বাধিনায়ক, ঠিক আছে বন্ধুরা। রাষ্ট্রপতি কিন্তু আমাদের ভারতীয় সেনাবাহিনীর সর্বাধিনায়ক, সুপ্রিম কমান্ডার অফ দ্য ইন্ডিয়ান আর্মড ফোর্স, ঠিক আছে। আমাদের রাষ্ট্রপতি কিন্তু আমাদের সুপ্রিম কমান্ডার অফ দ্য ইন্ডিয়ান আর্মড ফোর্স, মানে আমাদের যে সেনাবাহিনীর সর্বাধিনায়ককে রাষ্ট্রপতি। তো চলো বন্ধুরা, পরের প্রশ্ন, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বলতে কী বোঝায়? ক্লার্কশিপ 2000-এর প্রশ্ন। বা সেকুলার রাষ্ট্র বলতে অপশানগুলো দেখে নাও। রাষ্ট্রের একটি নির্দিষ্ট ধর্ম থাকবে, রাষ্ট্র ধর্ম বিরোধী, রাষ্ট্রের কোনো নির্দিষ্ট ধর্মের প্রতি পক্ষপাতিত্ব থাকবে না, রাষ্ট্র ধর্মহীন। সঠিক উত্তর কিন্তু রাষ্ট্রের কোনো নির্দিষ্ট ধর্মের প্রতি পক্ষপাতিত্ব থাকবে না। ভারতবর্ষে তোমরা জানো যে সেকুলার, আমাদের প্রিএমএলএতেই সেকুলার আছে জানো, ধর্মনিরপেক্ষ যোগ হয়েছিল। তোমরা জানো যে আমাদের 42তম অ্যামেন্ডমেন্ট দ্বারা 1976 সালে যোগ হয়েছিল। সোশ্যালিস্ট, সেকুলার আর ইন্টিগ্রিটি, এই তিনটে যোগ হয়েছিল। আর এইটাতে কি বলা হয়েছে, রাষ্ট্রের কোনো নির্দিষ্ট ধর্মের প্রতি কোনো পক্ষপাতিত্ব থাকবে না, ঠিক আছে বন্ধুরা, এটাই বোঝায়। এবার এইটা বিভিন্নভাবে আসতে পারে, এটা মানে এইটাই যে আসবে এরকম কোনো ব্যাপার নেই, বিভিন্নভাবে আসতে পারে, তোমাদের বুঝে অ্যান্সারটা দিতে হবে। লোকসভা ভেঙে দিতে পারেন, ক্লার্কশিপ 2002-এর প্রশ্ন। প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, লোকসভার অধ্যক্ষ, স্বরাষ্ট্রমন্ত্রী। সঠিক উত্তর হচ্ছে রাষ্ট্রপতি কিন্তু লোকসভা ভেঙে দিতে পারেন, মানে তার লোকসভার মেয়াদ শেষ হওয়ার আগেই কিন্তু রাষ্ট্রপতির ক্ষমতা আছে লোকসভা ভেঙে দেওয়ার। এটা কত নম্বর আর্টিকেলে আছে? 75 নম্বর আর্টিকেলে 2 নম্বর ক্লসে কিন্তু এর সম্বন্ধে বর্ণনা করা আছে। তো চলো বন্ধুরা, পরের প্রশ্ন, ভারতের রাজ্যগুলির রাজ্যপালেরা হন, ক্লার্কশিপ 2002-এর প্রশ্ন। রাজ্যের আইনসভার সদস্য দ্বারা, লোকসভার অধ্যক্ষ দ্বারা, রাষ্ট্রপতির দ্বারা, সংশ্লিষ্ট রাজ্যের মুখ্যমন্ত্রীর দ্বারা। মানে ভারতের যে রাজ্য, বিভিন্ন যে রাজ্য আছে তার যে গভর্নর অ্যাপয়েন্ট করছে কে? সঠিক উত্তর হচ্ছে রাষ্ট্রপতি নিয়োগ করছে, ঠিক আছে। আর এটা কত নম্বর আর্টিকেলে আছে? 155 নম্বর আর্টিকেলের মধ্যে কিন্তু এই সম্বন্ধে বর্ণনা করা আছে। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। ভারতের রাজ্যগুলির গভর্নর নিয়োগ করেন হচ্ছে আমাদের রাষ্ট্রপতি, 155 নম্বর ধারার মধ্যে কিন্তু এটা বর্ণিত আছে। ধর্মনিরপেক্ষ শব্দটি সংবিধানের প্রস্তাবনায় অন্তর্ভুক্ত হয়েছে কোন সালে? একটু আগেই তোমাদের বলছিলাম এই সম্বন্ধে, আমি এটা অন্য প্রশ্নের সম্বন্ধে আমি বলে দিচ্ছিলাম, রিলেট করছে। 1950, 1952, 1986, 1978। সরি বন্ধুরা, এখানে আমার অপশানগুলো ভুল হয়েছে, এটা 1976 হবে। অপশানটা নয় আমার কোশ্চেনে ভুল ছিল। যাই হোক, অপশানগুলো দেখার দরকার নেই। 1986টা যত মোস্ট প্রবাবলি ওটা 1976 হবে, আমি লিখতে গিয়ে ভুল লিখেছি, আদারওয়াইজ কোশ্চেনেই ভুল ছিল, আমি মানে ঠিকই লিখেছি এটা। যাই হোক, 1976 সালটা সঠিক উত্তর। বহুবার প্রশ্নটা রিপিট হয়েছে তোমরা জানো। তাহলে ধর্মনিরপেক্ষ শব্দটি, ধর্মনিরপেক্ষ মানে সেকুলার, সোশ্যালিস্ট আর ইন্টিগ্রিটি, এই তিনটে শব্দ আমাদের প্রিএমএলএ যুক্ত হচ্ছে আমাদের 42তম সংবিধান সংশোধনী দ্বারা 1976 সালে। এবং কখনো যদি তোমাদের প্রশ্নে আসে যে কোন সংশোধনীকে মিনি কনস্টিটিউশন বা ছোট সংবিধান বলা হয়, তখন হচ্ছে 42তম সংশোধনীকে কিন্তু মিনি কনস্টিটিউশন বা ছোট সংবিধান বলা হয়। তোমরা দেখো কি কি শব্দ যোগ হয়েছিল, এখানে লিখেও দিয়েছি। সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ আর সংহতি, এই তিনটি শব্দ, সোশ্যালিস্ট, সেকুলার, ইন্টিগ্রিটি, এই তিনটি শব্দ কিন্তু 1976 সালের 42তম সংশোধনী দ্বারা প্রিএমএল বা প্রস্তাবনায় যুক্ত হয়েছিল। আর কখনো যদি প্রশ্নে আসে যে মিনি কনস্টিটিউশন বা ছোট সংবিধান কোন সংশোধনীকে বলা হয়, তখন সঠিক উত্তর হবে 42তম সংবিধান সংশোধনীকে। মানে ভারতবর্ষের যে কটা অ্যামেন্ডমেন্ট ধরো হয়েছে, 104টে মতো হয়েছে, তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ অ্যামেন্ডমেন্ট হচ্ছে 42তম বা 42nd অ্যামেন্ডমেন্ট। মানে 42তম অ্যামেন্ডমেন্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর এটাও ডাইরেক্ট চলে এসছে কিছু কিছু। সরি বন্ধুরা, নির্বাচন কমিশনারগণ নিযুক্ত হন, মানে নির্বাচন কমিশনারদের কে অ্যাপয়েন্টমেন্ট করে? প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। এই সম্বন্ধে আমি আগেও নোট দিয়েছি। ক্লার্কশিপ 2003-এর প্রশ্ন। সঠিক উত্তর হচ্ছে রাষ্ট্রপতিই কিন্তু নিয়োগ করেন। কত নম্বর আর্টিকেলের মধ্যে আছে যে ইলেকশন কমিশনারকে নিয়োগ করছেন রাষ্ট্রপতি? এটা 324 নম্বর আর্টিকেলের 2 নম্বর ধারার মধ্যে কিন্তু, 324 নম্বর আর্টিকেলের 2 নম্বর ক্লসের মধ্যে কিন্তু এই সম্বন্ধে বর্ণনা করা আছে যে ইলেকশন কমিশনারকে অ্যাপয়েন্ট করে হচ্ছে রাষ্ট্রপতি বা প্রেসিডেন্ট। আর এইটা খুব গুরুত্বপূর্ণ, অনেক সময় প্রশ্নে আসে যে নির্বাচন কমিশনারদের কার্যকাল কত? এটা কিন্তু হবে 6 বছর, ঠিক আছে বন্ধুরা, অথবা 65 বছর। মানে ধরো কেউ যদি 62 বছর বয়সে ইলেকশন কমিশনার হিসাবে নিযুক্ত হচ্ছে, সে কিন্তু 68 বছর অবধি সে তার পদে থাকতে পারবে না, কারণ 65 বছর হলেই তাকে অবসর নিতে হবে। তাহলে যেভাবেই পরীক্ষাটা আসুক, নির্বাচন কমিশনারদের যদি বলে যে কার্যকাল কত বছর, 6 বছর, আর যদি অবসরকালীন বয়সটা দিয়ে দেয় 65 বছর, যেটা আগে হবে তাকে সেটা মানতে হবে। আর ভারতের প্রথম নির্বাচন কমিশনার কে ছিল?
হয়েছিল, মোস্ট ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, আগেও দিয়েছি। সুকুমার সেন 1950 থেকে 1958 সাল অবধি উনি ভারতের নির্বাচন কমিশনার ছিলেন। ভারতের প্রথম মহিলা নির্বাচন কমিশনার বা ফিমেল ইলেকশন কমিশনার হচ্ছে আমাদের VS রমা দেবী। ভয়ানক গুরুত্বপূর্ণ প্রশ্ন। 1990 সালে তিনি কিন্তু ইলেকশন কমিশনার পদে নিযুক্ত হয়েছিলেন, যদিও খুবই অল্প দিনের জন্য তিনি ছিলেন। আর ভারতের বর্তমান নির্বাচন কমিশনার হচ্ছে রাজীব কুমার। তিনটেই ভালো করে মনে রেখো, সুকুমার সেন প্রথম নির্বাচন কমিশনার, প্রথম মহিলা নির্বাচন কমিশনার VS রমা দেবী, আর বর্তমানে রাজীব কুমার। চলো বন্ধুরা, পরের প্রশ্ন। সমাজতান্ত্রিক শব্দটি প্রস্তাবনায় যুক্ত হয়েছে। একটু আগেই বলছিলাম, একটু আগেই যে প্রশ্নটা এলো, অনেকবার এলো প্রশ্নটা, ধর্মনিরপেক্ষ, সংহতি আর সমাজতান্ত্রিক বা সোশ্যালিস্ট। এটা আমি আর অপশান দিইনি, ডাইরেক্ট দিয়ে দিয়েছি। 1976 সালের 42তম সংবিধান সংশোধনী দ্বারা এটা কিন্তু আমাদের প্রস্তাবনায় যুক্ত হয়েছিল, এবং 42তম সংশোধনীকে কিন্তু বা 42তম সংবিধান সংশোধনীকে বা অ্যামেন্ডমেন্টকে কিন্তু মিনি কনস্টিটিউশন বা ছোট সংবিধান বলা হয়। চলো বন্ধুরা, পরের প্রশ্ন। ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে ভোটাধিকারের উল্লেখ রয়েছে? ক্লাসিক 2003-এর প্রশ্ন। 14, 17, 39, 326। 326 নম্বর ধারাতে কিন্তু এই যে ভোট দিই, আমরা ভোট দিই, তোমরা জানো কিছুদিন আগে লোকসভার ভোট হলো, আবার হয়তো কোনো ভোট আসে, এই যে আমরা ভোট দিই, এই সম্বন্ধে কোন ধারার মধ্যে বর্ণনা করা আছে? 326 নম্বর ধারার সম্বন্ধে এটা ডিটেলে বলা আছে। আর তোমরা জানো একটা ভয়ানক গুরুত্বপূর্ণ একটা অ্যামেন্ডমেন্ট, যেটা 61তম সংবিধান সংশোধনী বা 61st অ্যামেন্ডমেন্ট, সেটা হচ্ছে 326 নম্বর ধারাকে সংশোধন করে তখন যারা ভোট দিত, মানে ধরো 89 সালের আগে যা ভোট হতো, তখন 21 বছর না হলে ভোট দিতে পারতো না। 89 সাল থেকে কিন্তু 21 থেকে সেই ভোটদানের বয়সটা কমিয়ে 18 করা হয়। ঠিক আছে বন্ধুরা, তাহলে কততম সংবিধান সংশোধনীতে 21 বছর থেকে কমিয়ে 18 করা হয়েছিল? 61তম সংবিধান সংশোধনীতে। এটা কত সালে হয়েছিল? 1989 সালে কিন্তু এটা কার্যকর হয়েছিল। আর এটা কত নম্বর আর্টিকেলকে সংশোধন করেছিল? 326 নম্বর ধারাকে সংশোধন করেছিল। আর এখানে আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে, যদিও এটা তোমাদের আসবে না, তবু বলছি, আসতেও পারে, যে ধরো এটা কার্যকর হচ্ছে 1989 সালে, মানে রাষ্ট্রপতি কর্তৃক যেটা বিলে পরিণত হচ্ছে 389 সালে। এটা কিন্তু 1988 সালে কিন্তু এটা পাস হয়েছিল। ঠিক আছে, মানে আমার ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না, ডিসেম্বর 1988 সালের ডিসেম্বরে প্রথমে লোকসভায়, তারপরে মনে হয় রাজ্যসভায় পাস হয়েছিল যে 21 থেকে 18 করা হচ্ছে ভোটদানের বয়স। তারপর 1989 সাল থেকে কার্যকর হয়েছিল। তার বিলটা পাস যদি কোনোদিন কোনোভাবে দিয়ে দেয় যে পার্লামেন্টের বিলটা পাস হয় কবে, তখন সঠিক উত্তর হবে 1988 সাল থেকে। আর কার্যকরী হচ্ছে 1989 সাল থেকে, বা রাষ্ট্রপতি কর্তৃক যে সই হচ্ছে 1989 সাল থেকে। এটা আসবে না, তারা 1989 সালটাই মনে রেখো। রাজ্যসভার সদস্যদের মেয়াদ কত বছর? ক্লাসিক 2000 প্রশ্ন দেখেছো। প্রশ্নগুলো কীভাবে রিপিট হচ্ছে? ক্লাসিপের প্রশ্ন আমি কিন্তু দেখছি করাতে গিয়ে প্রচুর রিপিট হচ্ছে, মানে মিসলেনিয়াসেও রিপিট হচ্ছে, যদিও মিসলেনিয়াসে কিন্তু এবছর প্রশ্ন বেশি কমন আসেনি, মানে প্রিভিয়াস ইয়ার থেকে। ক্লাসিপে কিন্তু জানি না কী হয়, ক্লাসিপের প্রশ্ন কিন্তু প্রচুর রিপিট হয়। উত্তর 6 বছর, একটু আগেই বলে দিয়েছি। রাজ্যসভার সদস্যদের মেয়াদ 6 বছর। রাজ্যসভার কোন মেয়াদ কিন্তু আজীবন। রাজ্যসভার স্থায়ী কক্ষ, তাকে ভেঙে দেওয়া যায় না। আর প্রতি 2 বছর অন্তর কিন্তু 1/3 সদস্য অবসর নিতে বাধ্য থাকেন রাজ্যসভার। তোমরা জানো নিম্নলিখিত কোন আদালত ঘোষণা করেছে সরকারি কর্মচারীদের ধর্মঘট করার মৌলিক অধিকার নেই? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। ক্লার্কশিপ 2003, কলকাতা হাইকোর্ট, গুজরাট হাইকোর্ট, তামিলনাড়ু হাইকোর্ট, সুপ্রিম কোর্ট হাইকোর্ট। মানে নিম্নলিখিত নিচের আদালতগুলির মধ্যে কোন আদালত ঘোষণা করেছিল যে সরকারি কর্মচারীদের যে ধর্মঘট করে, সরকারি কর্মচারীরা ধরো কাজ বন্ধ করে ধর্মঘট করছে, এটা কিন্তু কোনো মৌলিক অধিকারের মধ্যে পড়ে না। কিন্তু সরকারি কর্মচারীরা দাবি করেছিল এটা মৌলিক অধিকারের মধ্যে পড়ে, এটা কিন্তু মৌলিক অধিকারের মধ্যে পড়ে না। এটা কে ঘোষণা করেছিল? সুপ্রিম কোর্ট ঘোষণা করেছিল। আর এই সম্বন্ধে একটা যে গুরুত্বপূর্ণ কেস, মানে যে কেসটা হওয়ার ফলেই কিন্তু এটা তোমার ধরো এই রায়টা সুপ্রিম কোর্ট দিয়েছিল, সেটা হচ্ছে 2003 সালে TK রঙ্গরাজন ভার্সেস গভর্নমেন্ট অফ তামিলনাড়ুর একটা কেস, খুব গুরুত্বপূর্ণ কেস। তোমরা জানো মানেকা গান্ধী কেস, কেশবচন্দ্র ত্রিপাঠী, এই যে কেসগুলো যে আছে, যে ভয়ানক গুরুত্বপূর্ণ কেসগুলো, এটাও একটা গুরুত্বপূর্ণ কেস। তোমরা মনে রেখো, যদি কখনো আসে যে গভর্নমেন্ট এমপ্লয়ীদের স্ট্রাইক করার কোনো স্ট্রাইক করে সেটা কোনো মৌলিক অধিকারের মধ্যে পড়ে না, এটা ঘোষণা করেছিল সুপ্রিম কোর্ট। কোন কেসের এগেনস্টে? TK রঙ্গরাজন ভার্সেস গভর্নমেন্ট অফ তামিলনাড়ু 2003। কোন সালে কেসটা হয়েছিল? 2003 সালে। ঠিক আছে, TK রঙ্গরাজন ভার্সেস গভর্নমেন্ট অফ তামিলনাড়ু। চলো পরের প্রশ্ন। সংবিধানে ভারতকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বলা হয়েছে কারণ? একটু আগে প্রশ্নটা অন্যভাবে এসেছিল। ধর্মীয় পূজা বারণ, মানে আমাদের দেশে কোনো পূজা আর্চা করা যাবে না। রাষ্ট্র বিভিন্ন ধর্মের পৃষ্ঠপোষকতা করে, মানে অন্য সব ধর্মের পৃষ্ঠপোষকতা করে। রাষ্ট্রের ধারণা, ধর্ম রাষ্ট্রের নিজস্ব ব্যাপার ও ধর্মের ভিত্তিতে কোনো রকম বৈষম্য করা হয় না, উপরের কোনোটাই নয়। সঠিক উত্তর কিন্তু হবে রাষ্ট্রের ধারণা অনুযায়ী ধর্ম কিন্তু রাষ্ট্রের একটা নিজস্ব ব্যাপার, এবং ধর্মের বিরুদ্ধে রাষ্ট্র কোনো রকম বৈষম্য করবে না। ঠিক আছে বন্ধুরা, এটা মানে বিভিন্নভাবে দিতে পারে, তোমাদের এটা আর কি একটুখানি মাথা খাটিয়ে উত্তরটা দিতে হবে। মানে ধর্ম যে যার নিজস্ব একটা ব্যাপার, এখানে কিন্তু রাষ্ট্র কোনো বৈষম্য করবে না। আমার জানি না কোনো একটা লেখাটা ভুল হয়েছে কি না। রাষ্ট্রের ধারণা, ধর্ম রাষ্ট্রের নিজস্ব ব্যাপার এবং ধর্মের ভিত্তিতে কোনো রকম রাষ্ট্র বৈষম্য করবে না, এটাই সঠিক উত্তর হবে। তোমরা চাইলে একটু দেখে নিতে পারো।
মৌলিক অধিকার কার্যকরী করার দায়িত্ব কোন বিচারালয়? একটু আগেই প্রশ্নটা এসছে। সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, জেলা আদালত, সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট। সঠিক উত্তর সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট। মানে মৌলিক অধিকার কার্যকর কে করতে পারে? সুপ্রিম কোর্ট, হাইকোর্ট দুজনেই করতে পারে। সুপ্রিম কোর্ট 32 নম্বর আর্টিকেল দ্বারা রিট জারি করতে পারে, হাইকোর্ট 226 নম্বর আর্টিকেল দ্বারা রিট জারি করতে পারে। তো চলো আমরা পরের প্রশ্ন। তো বন্ধুরা চলো আজকের এই অবধি আজকের ক্লাসটা শেষ হয়ে গেল। কালকের মধ্যে কিন্তু আমি পলিটির প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের সেটগুলো কিন্তু আমি শেষ করে দেবো। তোমরা হিস্ট্রির সেটগুলো আমি অলরেডি শেষ করে দিয়েছি, তোমরা চাইলে একটু দেখে নিতে পারো। তো চলো বন্ধুরা, ততক্ষণ গুড বাই। কালকের আমি পলিটির শেষ সেটটা নিয়ে আসছি, গুড বাই। আর পুজোর ভেতরেই আমি ভূগোলের সেটটা, জেনারেল সায়েন্সের সেটটা শেষ করে দেবো যে কোনো একটার। গুড বাই, গুড ডে।